জীবনের এক একটি বাঁক মানে এক একটি গল্প। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তেমনই এক সম্পর্কের গল্প, এক গভীর অনুভূতির কথা। আমাদের আজকের নিবেদন দেয়ালের ওপারে। শুরু হচ্ছে গল্প দেয়ালের ওপারে। পুরান ঢাকার এক চিলতে গলির শেষ মাথায় তিনতলা বাড়িটার নাম মায়া কুটির। নামটা যেমন মিষ্টি, বাড়িটার ভেতরটা ততটাই ধূসর। দোতলার এক কোণের ঘরে একাই থাকেন আনিস সাহেব। বয়স ৭০-এর কোঠায়, শরীরটা ভেঙে পড়েছে, কিন্তু চোখ দুটো এখনও সজাগ। ওই চোখে তিনি সারাদিন কি খোঁজেন তা শুধু তিনিই জানেন। তার একমাত্র সঙ্গী একটা পুরানো ল্যান্ডফোন, একটা ছবির অ্যালবাম আর এক রাশ স্মৃতি। ভোর ৪টে। আজানের শব্দ ভেসে আসার আগেই আনিস সাহেবের ঘুম ভেঙে যায়। এটা তার বহু বছরের অভ্যেস। ঘুম ভাঙতেই তিনি বিছানার পাশে টেবিলে রাখা ফ্রেমে বাঁধানো ছবিটার দিকে তাকান। ছবিতে এক তরুণ, চোখে হাজারো স্বপ্ন, গিটার হাতে দাঁড়িয়ে আছে। তার ছেলে সুমন। খোকা, ভালো আছিস তো? শূন্য ঘরে কথাটা প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে যায়। সুমন এখন কানাডায় থাকে, অনেক বড় ইঞ্জিনিয়ার। শেষবার দেশে এসেছিল ৫ বছর আগে। তারপর থেকে শুধু বছরে ২-১ বার ফোন, প্রতিবারই ব্যস্ততার অজুহাত। বাবা, পরে ফোন করছি, এইটুকুই যেন আনিস সাহেবের জন্য বরাদ্দ। আনিস সাহেবের দিন কাটে এক ঘেমিতে। সকালে পাশের বাড়ির কাজের মেয়েটা এসে রুটি আর ভাজি দিয়ে যায়। দুপুরে খান বা খান না। বিকেলে তিনি তার প্রিয় চেয়ারটাতে বসেন। সামনে থাকে একটা ডায়েরি আর কলম। তিনি চিঠি লেখেন, সুমনকে চিঠি লেখেন, কিন্তু সেই চিঠি কোনোদিন ডাকে ফেলা হয় না। ডায়েরির পাতা ভরতে থাকে, কিন্তু খামে ভরা হয় না। প্রতিটা চিঠির শুরুটা একরকম, আমার খোকা, আশা করি ভালো আছিস। তারপর তিনি লিখতেন তার একাকিত্বের কথা। লিখতেন কিভাবে রাতের বেলা পুরনো দিনের কথা মনে পড়লে বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায়। লিখতেন সুমনের ছোটবেলার কথা, কিভাবে সুমন প্রথমবার বাবা বলে ডেকেছিল, কিভাবে তার গিটারের টুংটাং শব্দে বাড়িটা মুখর হয়ে থাকত। তোর মনে আছে খোকা, তুই যখন কলেজে উঠলি একটা ভাঙা গিটার নিয়ে এলি। তোর মা বকছিল পড়াশোনা চলে যাবে। আমি সেদিন তোর মাকে বুঝিয়েছিলাম, বলেছিলাম, আহা, শক্ত থাকতেই পারে। তুই সারা রাত জেগে গিটার বাজাতিস, আর আমি বারান্দায় বসে শুনতাম। তোর মা ঘুমিয়ে পড়লেও আমি জেগে থাকতাম। আমার মনে হতো আমার ছেলেটা শিল্পী হবে, অনেক বড় শিল্পী। চিঠি লিখতে লিখতে আনিস সাহেবের চোখ ঝাপসা হয়ে আসত। তিনি জানতেন এই কথাগুলো সুমন কোনোদিন জানবে না। সুমন চেয়েছিল মিউজিক নিয়ে পড়তে। আনিস সাহেব তখন সদ্য রিটায়ার করেছেন। পেনশনের টাকা দিয়ে সংসার চালানো কঠিন। তিনি চেয়েছিলেন ছেলে একটা নিশ্চিত ভবিষ্যতের পথে হাঁটুক। তাই তিনি সুমনের স্বপ্নের পথে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। সেদিনের কথাটা তার স্পষ্ট মনে আছে। সুমন রেজাল্ট নিয়ে এসে বলেছিল, বাবা, আমি মিউজিক নিয়ে পড়তে চাই। দেশের বাইরে একটা ভালো ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছি। আনিস সাহেব সেদিন কঠোর হয়েছিলেন, বলেছিলেন, এইসব গিটার ফিটার বাজিয়ে জীবন চলে না, ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, আমি যা বলছি তাই হবে। বাবা ছেলের সেই তর্ক চিৎকারে রূপ নিয়েছিল। সুমন কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা, তুমি কোনো দিন আমাকে বোঝোনি বাবা, তুমি আমার স্বপ্নকে খুন করছো। সেই শেষ কথা। সুমন ইঞ্জিনিয়ারিং পড়েছে, বাবার কথা মতোই। ভালো ছাত্র ছিল, তাই সহজেই কানাডায় একটা বড় চাকরি পেয়ে গেল। তারপর ধীরে ধীরে তৈরি হলো দূরত্ব। যে ছেলেটা বাবাকে ছাড়া কিছুই বুঝত না, সে আজ হাজার হাজার মাইল দূরে। আনিস সাহেব এখন তার ভুলের প্রায়শ্চিত্ত করেন।
প্রতিদিন অপেক্ষা করেন একটা ফোনের জন্য। তার একটাই ইচ্ছা, শেষবারের মতো ছেলের মুখটা দেখা আর তাকে জড়িয়ে ধরে বলা, খোকা, আমি সেদিন ভুল ছিলাম, তুই তোর স্বপ্নটা পূরণ কর, আমি তোর পাশে আছি। একদিন পাশের বাড়ির জামিল সাহেব এসে বললেন, চাচা, সুমনকে আসতে বলেন না কেন? আপনার শরীরটা তো ভালো না। আনিস সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, ও অনেক ব্যস্ত জামিল, ওর কাজের অনেক চাপ। তিনি বলতে পারেন না যে তিনি সুমনকে ফোন করলে সুমন হয়তো ফোনই ধরবে না। অভিমানের বরফটা এতটাই কঠিন হয়ে গেছে। সেদিন ছিল সুমনের জন্মদিন। আনিস সাহেব সকাল থেকে ফোনটার দিকে তাকিয়ে বসেছিলেন। ভাবছিলেন আজ হয়তো সুমন ফোন করবে। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে রাত, ফোনটা বাজল না। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তিনি ডায়েরিটা টেনে নিলেন। কাঁপা কাঁপা হাতে লিখতে শুরু করলেন, শুভ জন্মদিন খোকা, আজ তোর কথা খুব মনে পড়ছে। ছোটবেলায় তুই জন্মদিনের দিন আমার কোল থেকে নামতেই চাইতি না। আজ তুই কত দূরে। আমি জানি তুই আমার উপর অনেক রাগ করে আছিস। আমার জন্যই তুই তোর স্বপ্নটা ছুঁতে পারিসনি। আমি একটা ব্যর্থ বাবা খোকা। আমি তোকে একটা নিশ্চিন্ত জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু বিনিময়ে তোর থেকে তোর আনন্দটাই কেড়ে নিয়েছি। আমায় ক্ষমা করে দিস। লিখতে লিখতে তার কাশি শুরু হলো, দম আটকে আসছিল। কোনো মতে পানি খেয়ে একটু স্থির হলেন, তারপর আবার লিখলেন, যদি পারিস একবার ফিরে আয়। আমি আর বেশি দিন নেই, শুধু একবার তোকে বুকে জড়িয়ে ধরতে চাই। আমার আর কিছু চাওয়ার নেই। চিঠিটা শেষ করে তিনি ডায়েরিটা বন্ধ করলেন। শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তিনি শুয়ে পড়লেন। মাঝরাতে তার বুকের ব্যথাটা তীব্রভাবে ফিরে এলো। তিনি ফোনটার দিকে হাত বাড়াতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। পরদিন সকালে কাজের মেয়েটা এসে অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। দরজা ভেঙে দেখা যায় আনিস সাহেব আর নেই। তার নিথর দেহটা বিছানায় পড়ে আছে, পাশে সেই ডায়েরিটা। খবর পেয়ে সুমন দেশে ফিরল। বাবার নিথর দেহের সামনে দাঁড়িয়ে তার কোনো অনুভূতি হচ্ছিল না। মনে হচ্ছিল একটা দায়িত্ব শেষ করতে এসেছে। 5 বছরের জমানো অভিমান আর ক্ষোভ তাকে পাথর করে দিয়েছিল। বাবার জিনিসপত্র গোছাতে গিয়ে সে পেল সেই ডায়েরিটা। কৌতূহলবশত সে পাতা উল্টাতে শুরু করল। পড়তে শুরু করল বাবার লেখা না পাঠানো চিঠিগুলো। যত সে পড়ছে তার পাথরের মতো শক্ত মনটা গলতে শুরু করল। সে জানতে পারল তার বাবা রাতের পর রাত জেগে তার গিটার বাজানো শুনত। সে জানতে পারল তার বাবা লুকিয়ে তার গানের প্রশংসা করত। সে জানতে পারল তার বাবা কতটা একা ছিল। তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। ডায়েরির একেবারে শেষ পাতায় একটা আলাদা ভাঁজ করা চিঠি ছিল, সম্ভবত বাবার লেখা শেষ চিঠি। সুমন কাঁপতে কাঁপতে চিঠিটা খুলল। চিঠির ভাষাটা অন্যগুলোর চেয়ে আলাদা। আমার শিল্পী ছেলে, আজ একটা সত্যি কথা বলি, যা আমি কোনো দিন কাউকে বলিনি। তোর দাদুও চাইতেন আমি যেন ব্যবসা করি, কিন্তু আমি লুকিয়ে ছবি আঁকতাম। আমার স্বপ্ন ছিল আমি একজন চিত্রকর হব। তোর মায়ের সাথে বিয়ের পর সংসারের চাপে আমার সেই স্বপ্নটা হারিয়ে যায়। অভাবের তাড়নায় আমি রং তুলি ছেড়ে অফিসের ফাইলে মুখ গুজেছিলাম। আমার ভেতরকার শিল্পীটা সেদিনই মরে গিয়েছিল। যখন আমি তোর চোখে আমার মতো একই স্বপ্ন দেখেছিলাম, আমি ভয় পেয়ে গিয়েছিলাম খোকা। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার মতো তোর জীবনটাও অভাবে আর কষ্টে কেটে যাবে। আমি চেয়েছিলাম তুই যেন কোনোদিন আমার মতো কষ্ট না পাস। তাই আমি তোর উপর জোর করেছিলাম, কঠোর হয়েছিলাম। আমার ভয়কা আমার ভালোবাসার চেয়েও বড় হয়ে গিয়েছিল। আমি তোকে বাঁচাতে গিয়ে আসলে তোকে কষ্ট দিয়েছি। এই বাড়ি চিলেকোঠার পুরনো ট্রাঙ্কটা খুলে দেখিস, ওখানে আমার আঁকা কিছু ছবি পাবি। আমার অসমাপ্ত স্বপ্নগুলো ওখানে ধুলোয় ঢেকে আছে। আমি পারিনি খোকা, কিন্তু আমি মনে প্রাণে চেয়েছিলাম তুই পারবি, তুই হবি পৃথিবীর সেরা শিল্পী। আমায় ক্ষমা করিস। ইতি
তোর ব্যর্থ বাবা। চিঠিটা পড়া শেষ করে সুমন স্তব্ধ হয়ে বসে রইল। তার দম আটকে আসছিল। তার বাবা একজন শিল্পী, যে মানুষটাকে সে সারা জীবন একজন কঠোর বাস্তববাদী মানুষ হিসাবে জেনে এসেছে, তার ভেতরেও একটা স্বপ্নের পৃথিবী ছিল। সুমন দৌড়ে চিলেকোঠায় গেল। ধুলো মাখা ট্রাঙ্কটা খুলতেই বেরিয়ে এলো কয়েকটি পুরানো ক্যানভাস। একটা ছবিতে ফুটে উঠেছে এক তরুণীর মুখ, তার মা। আরেকটা অসমাপ্ত ক্যানভাসে রয়েছে এক যুবকের মুখ, যার চোখে হাজারো স্বপ্ন, অবিকল তরুণ বয়সের আনিস সাহেব। সুমন সেই ছবিটার উপর হাত রাখল। ধুলোর আস্তরণের নিচে সে শুধু একটা ছবি দেখল না, দেখল তার বাবার লুকিয়ে রাখা একটা জীবন, একটা চাপা কষ্ট, আর সন্তানের জন্য এক বাবার ভুলভাবে প্রকাশ করা তীব্র ভালোবাসা। বাবার মৃতদেহের পাশে নয়, এই ধুলো মাখা চিলেকোঠায় বসে সুমন প্রথমবারের মতো ডুকরে কেঁদে উঠল। তার কান্না জুড়ে ছিল শুধু বাবার জন্য শোক নয়, ছিল এক গভীর উপলব্ধি আর তীব্র অনুশোচনা। সে তার বাবাকে হারিয়েছে ঠিকই, কিন্তু আজ সে প্রথমবারের মতো তার বাবাকে খুঁজে পেল। সেদিন পুরান ঢাকার সেই মায়া কুটির থেকে শুধু কান্নার শব্দ নয়, ভেসে আসছিল বহু বছর পর বেজে ওঠা এক গিটারের করুণ সুর, যে সুর তার বাবাকে কোনোদিন শোনানো হয়নি।